বাংলাদেশে শ্রমিক অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা আর বিচার ব্যবস্থার সংস্কার এই তিনটা বড় বিষয়কে ঘিরে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই প্রস্তাবগুলোর ভেতরে আসলে কি আছে। তো আলোচনার শুরুতেই একটা মৌলিক প্রশ্ন সামনে আনা যাক, কেমন? একটা সমাজ তার নাগরিকদের জন্য ন্যায় বিচার ঠিক কীভাবে নিশ্চিত করতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। দেখুন, এই প্রস্তাবনাগুলোর মূলে কিন্তু তিনটা প্রধান ভিত্তি আছে: শ্রমিকদের অধিকার, প্রশাসনের জবাবদিহিতা আর বিচার ব্যবস্থার সংস্কার। আর এই তিনটা বিষয় কিন্তু একটা আরেকটার সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। আচ্ছা, প্রথমেই কথা বলা যাক পরিবহন শ্রমিকদের নিয়ে, মানে যারা প্রতিদিন আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখছেন, তাদের নিরাপত্তা আর মর্যাদা নিশ্চিত করার জন্য ঠিক কি প্রস্তাব করা হচ্ছে চলুন দেখি। এখানে কিন্তু বেশ কয়েকটা জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। একদিকে যেমন কোভিড মহামারীর সময়কার ক্ষতিপূরণের কথা আছে, স্বাস্থ্য বীমা আর আইনি সুরক্ষার কথাও আছে। আবার অন্যদিকে পুলিশি হয়রানি আর চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছে। আর একটা বড়সড় পরিবর্তনের প্রস্তাবও কিন্তু আছে। হাতে টানা বা প্যাডেল রিকশাকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে উল্লেখ করে এর বদলে আধুনিক অটোরিকশা আনার কথা বলা হয়েছে। পরিবহন শ্রমিকদের পর এবার একটু নজর ফেরানো যাক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির দিকে। হ্যাঁ, আমি গার্মেন্টস শ্রমিকদের কথাই বলছি। তাদের জীবনমান আরও ভালো করতে কী ধরনের প্রস্তাবনা আছে চলুন সেটাও দেখে নিই। গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এখানে একটা 5 দফা পরিকল্পনা তুলে ধরা হয়েছে। মানে এটা শুধু বেতন নিয়েই নয়, এখানে থাকা, খাওয়া, স্বাস্থ্য সবকিছু নিয়েই ভাবা হয়েছে। যেমন থাকার জন্য ভালো মানের আবাসন, পুষ্টির জন্য প্রায় 2500 ক্যালোরির খাবার আর সাথে খাদ্য ভাতা। আবার চিকিৎসার জন্য কর্মস্থলেই একটা স্বাস্থ্যকেন্দ্র, আর সুরক্ষার জন্য তো বাধ্যতামূলক গ্রুপ ইন্স্যুরেন্সের কথা আছেই। আর এই পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল নতুন একটা বেতন কাঠামো। তো প্রস্তাবনা অনুযায়ী একজন হেল্পারের মোট বেতন নির্ধারণ করার কথা বলা হয়েছে 15,000 টাকা। আর যারা আরও দক্ষ শ্রমিক মানে অপারেটর, তাদের জন্য মোট বেতনের প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা। বুঝতে পারছেন, এখনকার বাজার দর আর জীবনযাত্রার খরচের সাথে তাল মেলানোর জন্যই কিন্তু এই বেতন কাঠামোটা ভাবা হয়েছে। এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা নিয়ে সবারই অনেক আগ্রহ আর কৌতূহল আছে: পুলিশ প্রশাসনের জবাবদিহিতা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রস্তাবনায় আইন প্রয়োগকারী সংস্থাকে একেবারে তৃণমূল থেকে সংস্কারের কথা বলা হয়েছে। একটা সহজ প্রশ্ন: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বটা আসলে কার? এই প্রশ্নটাই আমাদের মনোযোগটা নিয়ে যায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকার দিকে। এ প্রস্তাবনায় কিন্তু জবাবদিহিতার জন্য একেবারে নির্দিষ্ট করে একজনকে ধরা হয়েছে, আর তিনি হলেন থানার অফিসার ইনচার্জ মানে ওসি। সোজা কথায় সব দায়িত্ব এসে পড়ছে সরাসরি স্থানীয় পুলিশ নেতৃত্বের কাঁধে। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। একটা কঠোর সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি নিখোঁজ হন, তাহলে থানার ওসিকে ঠিক 72 ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করতে হবে। আর শুধু সময়সীমা বেঁধে দিয়েই কিন্তু শেষ নয়, এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটা বেশ গুরুত্বপূর্ণ পরিণতি। যদি কোনো ওসি এই 72 ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দিতে না পারেন, তাহলে তাকে কোনো ধরনের অবসরকালীন সুবিধা ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটার মূল উদ্দেশ্য হল পুলিশ যেন যে কোনো ঘটনায় তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই 72 ঘণ্টার নিয়মের পাশাপাশি আরও দুটো বড় সংস্কারের কথা বলা হয়েছে। প্রথমটা হল থানার ওসিকে অবশ্যই একজন বিসিএস ক্যাডার অফিসার হতে হবে, আর দ্বিতীয়টা হল জামিনযোগ্য মামলাগুলোতে থানা থেকেই যেন জামিন দেওয়া যায় তার জন্য নতুন আইন তৈরি করতে হবে। এতে বিচার প্রক্রিয়াটা আরও গতি পাবে বলে আশা করা যায়। আচ্ছা, আমাদের আলোচনার ফোকাস এখন অর্থনীতির আরেকটা বড় শক্তির দিকে নিয়ে যাওয়া যাক। বিদেশে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশি, যাদেরকে আমরা ভালোবেসে বলি রেমিটেন্স যোদ্ধা। প্রবাসী শ্রমিকদের সুরক্ষার জন্য এখানে 5টা মূল প্রস্তাব রাখা হয়েছে। যেমন ধরুন, চাকরির চুক্তি হতে হবে একদম স্বচ্ছ, কোনো লোকছাপা চলবে না। বিমানবন্দর বা দূতাবাসে কোনো রকম হয়রানি কঠোর হাতে দমন করতে হবে। এমনকি চুক্তির কোনো সমস্যায় যদি একজন শ্রমিক দেশে ফিরতে বাধ্য হন, তার যাতায়াতের পুরো খরচটা সরকার দেবে। এর পাশাপাশি পঙ্গুত্বের মতো ঘটনার জন্য বীমার সুরক্ষা আর ভালো জনশক্তি রপ্তানিকারকদের জন্য রাষ্ট্রীয় সম্মাননার প্রস্তাবও রয়েছে। চলুন এবার আমরা একদম শেষ প্রস্তাবটা দেখব। আর এটা দেশের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে। সেটা হলো সময়মতো বিচার পাওয়ার অধিকার। সংখ্যাটা একবার দেখুন, দেশের আদালতগুলোতে প্রায় 40 লক্ষ মামলা জমে আছে। ভাবা যায়? এই বিপুল মামলা জট কমানোর লক্ষ্যেই কিন্তু পরের সংস্কারগুলোর প্রস্তাব করা হয়েছে। তো এই জট কমানোর সমাধানটা কি?
প্রস্তাবে একটা মৌলিক পরিবর্তনের কথা বলা হচ্ছে যেসব মামলা আপসো মীমাংসার মাধ্যমে শেষ করা সম্ভব সেগুলোকে আদালতের বাইরে নিয়ে আসা হোক। এর বদলে একটা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর পদ্ধতিতে সেগুলোর সমাধান করা হবে। তবে হ্যাঁ, এই পরিবর্তনটা একা একা সম্ভব না। এই নতুন সিস্টেমটাকে সফল করতে হলে জেলা জজ এবং পুলিশের সক্রিয় সহযোগিতা আর সমর্থন যে লাগবেই সেটাও পরিষ্কার করে বলা হয়েছে। এই পরিকল্পনায় বিচারকদের জন্য খুব সুন্দর একটা দার্শনিক নীতির কথাও বলা হয়েছে। ঠিক যেমন দাউদ আলাইহিসসালামকে হিকমা বা প্রজ্ঞা দেওয়া হয়েছিল, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিচারকদেরও প্রজ্ঞা ব্যবহার করতে বলা হচ্ছে, বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেগুলোর ব্যাপারে আইনে সরাসরি কিছু বলা নেই। সেখানে বিচারককে নিজের প্রজ্ঞা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সব শেষে একটা গভীর প্রশ্ন রেখেই এই আলোচনাটা শেষ করা যাক। এই যে এতগুলো দফা আমরা দেখলাম, এগুলো কি আসলেই একটা সামাজিক ন্যায় বিচারের শক্ত ভিত্তি স্থাপন করতে পারে? এই 5টি সংস্কার প্রস্তাবনার চূড়ান্ত লক্ষ্য কিন্তু এটাই। ভাবনার বিষয়, তাই না?